ফল নিয়ে আবার ফিরলাম বিরতির পর। এক নজরে আপনাদের বলে দিই, 7টি পুরসভার সমতলে 3টে তৃণমূল দখল করেছে। মিরিক দখল করেছে পাহাড়ে। প্রথম কোনো পুরসভা তৃণমূল কোনো সমতলের দল পেল, কিন্তু দার্জিলিং এবং কার্শিয়াং গজমামুর দখলে, গুরুংয়ের দখলে এবং কালিম্পংয়ে এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নতুন যে দল হরকা বাহাদুর ছেত্রীর জাপ জন আন্দোলন পার্টি, তারা যথেষ্ট বেগ দিচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চাকে। এদিকে আমাদের নজর অবশ্যই রয়েছে। এই মুহূর্তে স্টুডিও আলোচনা চলছে, আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। সোমনাথদাকে আমি থামিয়েছিলাম এবং বিরতির পর ফিরবো বলেছি। রাজুকে থামিয়েছিলেন। রাজু, হ্যাঁ রাজু বলুন, শেষ করুন, তার উত্তর দেবেন সোমনাথ। একটু আমি অ্যাড করে দিই, যেটা বলছিলাম যে সিপিএম এর কথা বলছিলাম, যেটা যে দলে দলে সিপিএম কংগ্রেস কর্মীরা, বিজেপি কি সিপিএম নিয়ে বেশি ভাবছে আজকে? না না, বিজেপি ভাবার বিষয় না। কলকাতা পুরসভায় বিজেপি কজন কাউন্সিলর জিতেছিলেন, এখন কজন আছে? এই যে একটা অসুখ রাজুদা, রাজনৈতিক অসুখ, এটাকে নিয়ে এটাকে নিন্দা করুন। আপনি এর আগে বলছিলেন যখন ভালো স্পিরিটে বলছিলেন, আপনার কলকাতা পুরসভাতে যতজন বিজেপি কাউন্সিলর জিতলেন 7 জন, জেতার কদিনের মধ্যে 2 জন চলে গেলেন তৃণমূলে। আপনার সমস্যা হচ্ছে এইখানে, আপনারা কোথায় থামতে হবেন এটা শিখলেন না, এই জন্য আপনাদের দলের এই আজকে এই পরিস্থিতি। এটাই শিখলেন না। দেখুন, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে সিপিএম যখন ক্ষমতায় ছিল, যখন নির্বাচনগুলো দেখেছেন, তাদের অ্যালাইগুলো যারা জোট সঙ্গী ছিল, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, একটা আসন সিপিএম দিত না, একটা আসন সিপিএম ছাড়তো না, না ছাড়া যাবে না। আমরা কংগ্রেসকে দেখেছি, অদিত চৌধুরী, আমি বলছি দেখেছি, আমরা দেখেছি, এগুলো আছে। এবার বলছি, আমি কেন বলছি শুনুন। এবারে দেখুন কংগ্রেস, আপনি ভাবতে পারছেন মুর্শিদাবাদে অদিত চৌধুরী সিপিএম এর সাথে জোট করছে? এখানেই তো বোঝা যায় দুটো দল কোথায় গেছে। আর কালকে অদিত চৌধুরী প্রকারান্ত বলে দিয়েছে যে কংগ্রেসের থেকে যারা পারবে বিজেপি সিপিএম এ যাও, বা বিজেপি আর তৃণমূলে যাও, কারণ কংগ্রেস দল পশ্চিমবাংলায় থাকবে না। এটা কখন বলেছে? একদম বলেছে, সাংবাদিকদের সামনে বলেছে, দেখাচ্ছে সব চ্যানেলে। আপনারা তো কালকে মিস করে গেছেন, আমি জানি না, কারণ সিপিএম এর লোকেরা এখন তো পড়াশোনা খুব একটা করছে না আমার কাছে যা খবর, তাই জন্য মিস করে গেছে। এখন যা পরিস্থিতি দেখুন, বাংলার মানুষ বুঝে গেছে পরিষ্কার। এই যে লড়াই হচ্ছে না, কিছুদিন পর দেখবেন সিপিএম কংগ্রেস তৃণমূল সব একসাথে লড়বে আমাদের বিরুদ্ধে পশ্চিমবাংলায়, আমি আগাম বলে গেলাম। আর তাই বাংলার মানুষ বুঝতে পারছে যে কে প্রিন্সিপাল অপোজিশন আমাদের করেছে। প্রকৃতপক্ষে দেখুন, আমাদের তো কোনো কিছু হারানোর ছিল না, আমাদের কিছু হারানোর আছে। আজকে যেভাবে নির্বাচন হলো একমাত্র বিজেপিকে রোখার জন্য, মমতা ব্যানার্জি তো বুঝতে পারছে যে তার তিনি বিজেপি যে মূল প্রতিপক্ষ, বিজেপি যে প্রকৃত পরিবর্তন আনতে পারে। তৃণমূলের মাথা ব্যথার কারণ এখন শুধু বিজেপি না, এটা কি মানছেন? আমি ও অনেক প্রতিশ্রুতি দিচ্ছিল রাজু, আমি শতরূপ এবং রাজু দুজনের কথা আমি চুপচাপ বসেই ছিলাম। আসলে বিজেপি যারা করেন তাদের একটা সমস্যা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সময় বিজেপির কোনো রকম অবদান ছিল না। এই বললেন মধ্যিখানে বলতে হবে না, এই কথাগুলো বললে তো অটোমেটিক্যালি। আপনি যখন মমতা ব্যানার্জির এগেইনস্টে বলে গেছেন অনেক অন্যায় কথা বলার পর আমি চুপ করে চলে গেছি। আমাকে বলতে দিন না, আমাকে বলতে দিন, আমি উত্তর দেবেন আপনি, তারপর প্রিয় আমার পরে ওনাকে দিও, তারপর বোধহয় বেটার হবে। সেটা মুফতে পাওয়া, এক মিনিট রাজু প্লিজ, রাজু সেটাও মুফতে পাওয়া। মুফত পাওয়াতে হলো কি হলো? প্রতিশ্রুতি কি পেয়েছে? স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা মুফতে পেয়েছে বিজেপির দল। এবং তারপর কি হলো? এক মিনিট, তৃণমূলের লোকরা সেই দলটা করতো না। এবার আমাকে বলতে দিন, আমরা সেই দল থেকে জন্মগ্রহণ করেছি, এবার আমাকে বলতে দিন না, আমরা সেই দল থেকে জন্মগ্রহণ করেছি যে দলটা স্বাধীনতা সংগ্রামে না 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 আমাকে এই তো মুশকিল আমরা আমার কিন্তু স্বাধীনতা এই তো হয়ে গেল। আমার কিন্তু 1925 সালে জন্ম হয়নি, আমাদের হয়েছে 1998-এ, ঠিক আছে? আমাদের সময় স্বাধীনতার আন্দোলনে আমাদের ছিল না। এবার কি হলো, আমরা যখন দেখলাম এবার নির্বাচন এলো, কেন্দ্রীয় নির্বাচন, তখন দেখলাম কি মিথ্যে প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কত কি প্রতিশ্রুতি, কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া হবে, ওখান থেকে জঙ্গি ঢুকতে দেওয়া হবে না, প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়া হবে, বিকাশ করা হবে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায়। রাজনৈতিক দল এতক্ষণ যখন ওরা বলেছে ইস্তাহারের প্রতিশ্রুতি আর জিতে আসার পরে বাস্তব, মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি মিলিয়েছে কোন রাজনৈতিক দল? একটা নাম তাহলে আজ এই অবস্থা কেন? তাহলে আমাকে বলতে হয়, হাস্যকর পরিস্থিতি, সব রাজনৈতিক দল বলছে আমাকে বলতে দিতে হবে। আমাকে যখন আমি চুপচাপ শুনেছিলাম তখন আমাকে বলতে দিন। যে প্রতিশ্রুতি একটা পালন করা হলো না, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেলেন কেউ পশ্চিমবঙ্গে। এক মিনিট রাজু এই তো মুশকিল, এই তো মুশকিল রাজু, একটা ধরে দিচ্ছি, বলবে সোমনাথ দা, এই তো মুশকিল, না খাউঙ্গা আর না খানে। ঠিক আছে হয়েছে। আবার পশ্চিমবঙ্গের বুকে ঠিক একই ধরনের 34 বছরের সিপিএম এর বিরুদ্ধে কোনো লড়াই নেই,
সিপিএম কে পশ্চিমবঙ্গের মানুষ যখন মমতা ব্যানার্জি উৎখাত করলো তখন এরা আবার নতুন নতুন প্রতিশ্রুতি নিয়ে মানুষের সামনে আসছে। আমাদের প্রবলেমটা কোথায়? তৃণমূল কংগ্রেস। যখন আমরা আমাদের প্রবলেম কোথায়? আমরা একসময় বিজেপির সাথে ছিলাম, আমরা একসময় বিজেপির সাথে আমরা ছিলাম, ঠিক যে সময় ছিলাম সে সময় সিপিএম বলতেন মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় আসে কোরআন পুড়িয়ে দেবে, মুসলিম মা বোনেদের শাখা সিঁদুর পরিয়ে ছাড়বে। এখন যখন আমরা বিজেপির সাথে নেই, বিজেপি বলছেন মমতা ব্যানার্জি হিন্দু মা বোনেদের এবার ওই বোরখা পরিয়ে ছাড়বেন এবং প্রত্যেকে গিয়ে মসজিদে আমরা মুসলিম করে দেবেন পশ্চিমবঙ্গের মানুষদের। আমাদের সমস্যাটা এইখানে। শতরূপ বলছিল, আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল, আমরা নাকি এই সমস্যাটা হতোই না যদি আজকে এই সংঘর্ষে না থাকতেন। আমাদের সমস্যাটা এইখানে। শতরূপ বলছিলেন, শুনছিলাম, খুব ভালো লাগছিল। সত্যি তো বন্দুক তুলে যারা রাজনীতি করলো তাদের দল কি দেবে? ঠিক একই প্রশ্ন তো নন্দনের দল, অনিল বসু, ডালিম পান্ডে, অনুজ পান্ডে। আমাকে বলতে দিতে হবে। ও যখন বলে তখন কিন্তু আপনি যে সমস্ত মানুষরা বানতলা ধানতলা নানুর করেছে তাদের কিন্তু কোন রকম ভাবে রোখার চেষ্টা হয়নি। মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ কিন্তু শম্ভুনাথ কাউ জেলে থাকতে হয়, আরাবুলের মতো ছেলেদের, আমাদের যে সমস্ত ছেলেরা আছে তাদেরও জেলে যেতে হয়। সিপিএম কখনো এই সাহসটা দেখাতে পারেনি। আমরা যে জিনিসটা আজকে যে নির্বাচন নিয়ে আপনারা প্রহসনের কথা বলছেন, শতরূপ বলছিল 2004-এর নির্বাচন, শতরূপের মনে থাকার প্রয়োজন আছে। 2004-এর নির্বাচনে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা এই নির্বাচনে, ওয়েস্ট বেঙ্গল নির্বাচন বিশেষ দল পাঠিয়েছিল, যে দলের একজন অফিসার ছিলেন, আইএস অফিসার আফজাল আমানুল্লাহ খান রিপোর্ট দিয়েছিলেন নির্বাচন কমিশনকে 42টা লোকসভা আসনে প্রত্যেকটা সিপিএম আমি মেনে নিচ্ছি এই তথ্য অক্ষরে অক্ষরে সত্যি সোমনাথ, তাতে কি হয় তাতে কি আপনি কি প্রমাণ করতে চাইছেন? একটাই জিনিস প্রমাণ করতে চাইছি, যে সেই সব প্রমাণ করতে চাইছেন যে সিপিএম এবং সিপিএম এর সহযোগী দলগুলো আর যাই হোক মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলাটা বন্ধ করুক, আর অন্য কোনো কথা নয়। রাজনৈতিক দলের কাজ কি? বিরোধীরা কি করবে যদি শাসকের দিকে আঙুল না তোলে? ঠিক কথা বলেছেন, সেটাই তো আপনারা পরামর্শ দিচ্ছেন, রাস্তায় নামুন, আঙুল তুলুন। আপনি ঠিক কথাই বলছেন, আমরা তো এই কথাই বলছি। ওরা এই অভিযোগ করছে, অভিযোগ সেটা তার পিছনে বলে দিন যে এরা এই অভিযোগ করছে, কিন্তু এদের ইতিহাসটাও এই ছিল। সত্য মিথ্যা বিচার আমরা করব না, মানুষ করবে। আমরা প্রমাণ পেয়েছি, 34 বছর সিপিএম প্রমাণ করেছে, আর এখন অভিযোগ করছি যে এটা প্রমাণিত নয়। দুটোর ভিতরে পার্থক্য আছে, বুঝতে হবে। ওরা প্রমাণিত 34 বছরে কি করেছে, আর এটা অভিযোগ হয়েছে, এটা কোনো প্রমাণিত নয়। আপনারা কেন স্বীকার করে নিচ্ছেন না যে মানুষগুলো দায়িত্ব নিয়ে ভোট দিয়েছেন? আমরা তো হেরেছি। আমরা যদি বলছেন সোমনাথ, আমার একটা খুব সোজা প্রশ্ন, এত তথ্যের কচকচানিতে বাংলার মানুষ ঢুকবেন না। কি বলছেন শুনবেন না, বাংলার মানুষ এইগুলো শুনতে চান। যারা সিপিএম এবং বিজেপির হয়ে বলছে তারা মিথ্যা কথা বলছে। ডোমকলের যে বাড়ির মহিলা ভোট দিতে গিয়ে দেখছেন তার পাশে বন্দুক নিয়ে মুখে গামছা বেঁধে একজন ওয়েট করছে, আমরা ধরে নিচ্ছি সেটা দুটো বুথে হয়েছে বা একটা বুথে হয়েছে, সেই বুথেই হবে কেন? আমরা একটা নির্মল পরিবেশে ভোট কবে দেখবো? না, কবে দেখবো? আমরা শাসকের থেকে তো এর উত্তরটা চাইবো। কবে দেখবো মানে আপনি বলতে চাইছেন যে, এবং সেটা কিন্তু সব শাসক, যখন বাম ছিল তাদের কাছেও একই প্রশ্ন। এটা বাংলার পরম্পরা, কিন্তু এটা কবে মুক্ত হবে? না, কবে মুক্ত হবে মানে যেভাবে এই নির্বাচনে ভোট হয়েছে সেটা অনেক অংশে কিন্তু এটাকে ডেফিনেটলি অনেকাংশে এক একটা বুথে জিরো ভোট থাকতো। আপনি এখন দেখান না, শতরূপ একজন অন্তত বলুক কোন বারে ওরা তুলে নেবার পরও জিরো হয়েছে কিনা, জিরো হয়েছে কিনা দেখাতে বলুন একটা। একটু শতরূপের ভার্সনটা শুনি। পারবো। দেখুন, আমার কোনো ভার্সনের ব্যাপার না, আমি উনি যেটা জিজ্ঞেস করলেন একটার পর আপনাকে এখন দেখাতে পারি, আমার মোবাইলে রয়েছে 2014 যে দেব যে আসনটা থেকে জিতলেন, একটার পর একটা ওয়ার্ডে 0 ভোট। রূপা বাগচি যখন হারলেন 2015-এ, একটা ওয়ার্ডে 105%, যতজন সেই বুথের ভোটার তার থেকে বেশি ভোট পড়েছে সেই বুথে। এগুলো হয়েছে, কিন্তু আমি বলছি এইটা দিয়েও আমি বামফ্রন্টের আমলে যেখানে বুথ দখল হয়েছে আমি সেটাকে জাস্টিফাই করছি না। আমি চেষ্টা করছি যে এই রাজনৈতিক এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কথা বলার। আমি একটা কথা বলছি আপনাকে পিউ, দেখুন, আপনি বামফ্রন্ট সরকারের আমলে আপনাকে আমি একটার পর একটা পুরসভার নাম বলতে পারি, আলিপুরদুয়ার বলুন, কলকাতা বলুন, শিউড়ি বলুন, এদিকে এই ডোমকল থেকে শুরু করে একটার পর একটা পুরসভা গোটা রাজ্যে, যেগুলো লাগাতার বিরোধীদের হাতে থেকেছে। এই কলকাতা শহরে, আপনি বাকি সব ছেড়ে দিন, কলকাতা শহরে আপনাকে আমি এক্ষুনি 10টা কলেজের নাম বলতে পারি বামফ্রন্ট সরকারের আমলে, যেগুলো স্টুডেন্টস ইউনিয়ন লাগাতার ছাত্র পরিষদ কি তৃণমূল ছাত্র পরিষদ চালিয়েছে। আজকে আপনি গোটা পশ্চিমবাংলায় একটা পুরসভা, একটা পঞ্চায়েত, একটা কলেজের স্টুডেন্টস ইউনিয়ন দেখাতে পারবেন না যেখানে হয় ভোটের মাধ্যমে অথবা ভোটের পরে বিরোধী দল থেকে নির্বাচিতদেরকে কিনে নিয়ে
তৃণমূল দখল না করছে। আমি বলছি এটা করে আপনার সিপিএম কে খুব সাহায্য করছে বলে বেশ আনন্দ তো, হচ্ছে, বেশ এটা তো, খুব ভালো এই কথা। কালচার ঠিক সিপিএম খুব একটু সাহায্য আগে তো হচ্ছে, এটা নিয়ে আলোচনা কিন্তু এই হচ্ছে, এটা মানুষগুলোর নতুন হবেটা কি কালচার। বলুন তো? শতরূপ, আমার প্রশ্ন যে এখানে তো যে দল থেকে যাচ্ছে তাদেরও ধরে রাখার 100 বার, দায়টা থাকে, 100 বার, 100 বার। সংগঠনের দায়টা থাকে, এবং ঠিকই, সিপিএম এর জন্য বেশি করে থাকে। ঠিকই। তাদের তো রেজিমেন্টেড পার্টি, ঠিকই। সেই সিপিএম কোথায় আমি সেটা দাঁড়িয়ে, মানছি তো, সেই 100 বার। স্ট্যাটাসটা কোথায়, না, না, তার সেটা অ্যানালিসিস অবশ্যই, আছে হ্যাঁ, কি? হ্যাঁ, হ্যাঁ, 100 অন্যের দিকে আঙুল তোলা তো ভীষণ সহজ। আরে প্রিয়, আপনি কেন এটা আমাকে বলছেন? আমি তো কথাটা শুরুই করেছিলাম এই বলে, যখন আপনি এই খবরটা তার দেখালেন। অ্যানালিসিসটা কোথায়? বাংলার মানুষ তো না, না, জানতে চাইছেন। এই- ধরুন এমন অনেকে আছেন যারা খুঁজছেন আরে সিপিএম বাবা, কে, আরে বাবা। ভরসার হাতটা চাইছেন, পাচ্ছেন আবার না। এরকমও রয়েছেন, এইটা যেমন ওই যে বিক্রি হয়ে যাওয়া মানুষ যেমন রয়েছেন, তেমন আবার এই মুর্শিদাবাদে আপনার মনে থাকবে কয়েকদিন আগে একজন মহিলা পঞ্চায়েতের সদস্য তার 2 বছরের মেয়ের মাথায় রিভলভার ধরেছে, কিন্তু সে তবু দল পাল্টায়নি। এই প্রতিরোধটাও কিন্তু রয়েছে। শিলিগুড়ি, আপনি জানেন শিলিগুড়িতে যবে থেকে বামফ্রন্ট জিতেছে, শিলিগুড়ি পুরসভাকে দখল করার জন্য কি চেষ্টা চলছে ওখানে, তা সত্ত্বেও ওখানে কাউন্সিলর লড়ে যাচ্ছে না। কয়েকদিন আগে আমরাই খবর করেছিলাম যে আলিমুদ্দিন বলছে যে প্রায় 25% যারা নিষ্ক্রিয় তাদেরকে দল থেকে বার করা হবে। নিষ্ক্রিয় মানে যারা অন্য দলে, বিশেষত বিজেপিতে যোগ দিয়েছে। এই আটকানোটা কিভাবে আটকানো হবে? নিষ্ক্রিয় মানে যে বাড়িতে বসে আছে কিন্তু এই কঠিন সংগ্রামের সময় রাস্তায় নামছে না, তিনিও নিষ্ক্রিয়। আমি বলছি পিউ, এবং এটা আজকে আমাদের রেজাল্ট খারাপ হচ্ছে বলে না, আপনার খেয়াল থাকবে 96 সালে যখন পশ্চিমবাংলায় বামফ্রন্টের রমরমা বাজার, জ্যোতিবাবু ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলার ডিকশনারিতে তখন একটা কথা এসে গেল বেনজল, এই কথাটা তার আগে বাঙালি বলতো না। জ্যোতিবাবু ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন যে বেনজলকে আমাদের পার্টি থেকে বাদ দিতে হবে। এইটা কিন্তু আমাদের কি এক্সারসাইজ কিন্তু চিরকাল আমরা করেছি, করব। আপনার এই সমালোচনাকে অস্বীকার করছি না। যে কথা বলেছিলেন তাই এখন বাস্তবায়িত হচ্ছে। কারণ এটা একটা বেনজল খুঁজে পাননি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। 2006 সালে আমরা যে বিধানসভায় যে ভোটের পরে আপনাদের মনে হয়েছিল পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, 235টা আসনে আমরা জিতেছিলাম। আপনার খেয়াল থাকবে, কেন আপনাদের মনে হয়নি আমরা ওরা কারা বলেছিল? না, মনে আপনাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা 235টা জিতলে আমরা ওরা বলবো না তো কি বলবো? আপনাদের নিশ্চয়ই মনে হয়েছিল। আজকেও বলছি আমরা ওরা, ডোমকলে আমরা একটা জিতেছি, ওনারা 20টা জিতেছেন। আজকেও বলছি আমরা ওরা, আরে আমরা ওরা যতদিন সমাজে থাকবে তো আমরা ওরা বলতেই হবে। ওরা জোরটা বেশি, আমরা তো হ্যাঁ ওরা জোর বেশি তো। আরে পশ্চিমবাংলায় গোটা পৃথিবীতে ওরা জোর আমাদের থেকে বেশি, কমিউনিস্টদের বিরোধীদের জোর বেশি গোটা পৃথিবীতে তো আজকে। তাই এইসব বলে আমাকে লজ্জিত করতে পারবেন না, যেটা সত্যি সেটা সত্যি, মানুষও জানে, আমিও জানি, আপনিও জানেন। আমি অন্য কথা বলছি, আপনি যখন এই আলোচনা শুরু করলেন আমি কিন্তু শুরুতেই কথা বলেছি যে যদি একজন আমাদের সদস্য কেউ দল পাল্টে থাকেন, রেজ্জাক মোল্লাকে আমি গালাগাল দেবো, আর এই রেজ্জাক মোল্লা কি করে এত বছর পার্টিতে থাকলো এই নিয়ে আমি ইন্ট্রোস্পেকশন করবো না, এ তো হতে পারে না। 100 বারে দায় আমরা স্বীকার করছি, এই দায়টাকে স্বীকার করে আমি এই কথাটা বললাম। আপনিও বা আপনারাও এটা ভেবে দেখুন যে এই কালচারটাকে পশ্চিমবাংলার রাজনীতিতে ঢোকানো কি সত্যি খুব দরকার ছিল, বিশেষ করে যখন এইটা ছাড়াই 2-5 জনকে দলবদল না করিয়েই আপনারা বিধানসভায় জিতছেন, দলবদল না করিয়েই নিজের জোরেই আপনারা পুরসভায় জিতছেন, লোকসভায় জিতছেন। তারপরেও যদি আমি 100-র মধ্যে 80টা জায়গায় জিতে 20টা জায়গায় হেরে থাকি, সেই 20টা জায়গাতেও দখল করতে পারবো না। আরে বাবা, আমি তো তাই বলছি, আপনি আমার কথা মন দিয়ে শুনছেন না। তাহলে আমি তো বলছি 100টার মধ্যে 80টা যদি আপনি এমনি জিততে পারেন, তাহলে যে 20টায় আপনি জিতলেন না, সেই 20টায় এই বোমা বন্দুক টাকা পয়সা এগুলো দরকারটা কি? এতে কি আমি বলছি সিপিএমকে আপনি খুব জব্দ করছেন, এর ফলে কংগ্রেসকে খুব জব্দ করছেন, বিজেপিকে খুব জব্দ করছেন, কিন্তু মানুষগুলোকে কেন জব্দ করছেন? এর ফলে কি মানুষের ভালো হলো? আরে আপনি একটা বাকি সব ছেড়ে দিন, ডোমকলে আপনি যে আসনে অন্য দল থেকে নির্বাচিতকে আপনার দলে আনলেন, কি কলকাতা পুরসভায় যে আসনে বিজেপি থেকে নির্বাচিতকে আপনি আপনার দলে নিয়ে গেলেন, সেই আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে যে মানুষটা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তৃণমূল কংগ্রেসের হয়ে তৃণমূলের যে কর্মীগুলো দেওয়াল লিখেছিল, তাদের মুখের দিকে তাকান তো একবার। আপনি তাদের প্রতি কি জাস্টিসটা করলেন? এই কালচারটাকে কি বাংলার রাজনীতিতে ঢোকানোটা কি দরকার ছিল? খুব আমাদের অনেক খারাপ ছিল, আমাদের এখানে অশিক্ষা ছিল, দারিদ্র ছিল, বেকারি ছিল।